আবারও আটক রয়ের এজেন্ট ইসলাম বিদেশি হলুদ সাংবাদিক মুন্নি সাহা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য। যত মানুষের কোলে উঠছে অত পুরুষ মনে হয় সাধারণ নারী, আমাদের দেশে যেসব সাধারণ নারী আছে তারা অত পুরুষ জীবনে চোখেও দেখেন। ডিএনএ টেস্ট করাবেন, দেখবেন ওর বাপের নাম হয়েছে মুজাম্মেল কামাল, এই মুজাম্মেল বাবু। ইসকন ইস্যু নিয়ে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা। সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। 16ই ডিসেম্বরের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। স্বৈরাচার হাসিনার দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা দীর্ঘ 15 বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। মুন্নি সাহা ও তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। এই টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা। মুন্নি সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তিনি এটিএন নিউজের একজন কর্মচারী। বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মুন্নি সাহার বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে। অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? আমরা অনেক দিন থেকে বলি উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। আমরা দাবি মেনে নেওয়ার পরে আমাদের সবাই অস্ত্র আমরা জমা দিতে। তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। অনেকেই বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে মুন্নি সাহা এই কাজটি করেছিলেন। মুন্নি সাহাকে সে সময় যদি সরাসরি সহায়তা না করত, তাহলে এ ধরনের রিপোর্টিং এর জন্য তার চাকরিচ্যুত ঘটতে পারত, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও 2013 সালে নিউ ইয়র্কে মুন্নি সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নি সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গেও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হয়, কিন্তু মুন্নির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ মুন্নি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট। ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিল মুন্নি সাহা। তবে এ ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি। শুধু শেখ হাসিনাই না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নি সাহা। খালেদা জিয়াকে বেফাঁস প্রশ্ন করে উল্টো নিজেই সমালোচিত হন। ম্যাডাম একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। এই আন্দোলনে জনগণ শরীক হয়েছে, জনগণের সমর্থন পেয়েছে। মুন্নি সাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। কোন লিঙ্গ এটা তো বোঝার সমস্যা, তাই না? বুঝতে তো একটু সমস্যা হয়। এই অবস্থাতেই সে জীবনে যত মানুষের কোলে উঠছে অত পুরুষ মনে হয় সাধারণ নারী, আমাদের দেশে যেসব সাধারণ নারী আছে তারা অত পুরুষ জীবনে চোখেও দেখেন। ডিএনএ টেস্ট করাবেন, দেখবেন ওর বাপের নাম হয়েছে মুজাম্মেল কামাল, এই মুজাম্মেল বাবু। বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মুন্নি সাহা বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানিমূলক বিষ বাষ্প ছড়াতেন। এটিএন নিউজে কওমি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট তৈরি মুসলিমদের মনে আঘাত করতে তার বিবেক এতটুকুও কাঁপেনি। আলোচিত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার পর মুনিয়া ইস্যুতে মুন্নি সাহার এটিএন নিউজের নীরবতা কাউকেই অবাক করেনি। বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোনও উপহার হাতে এই মুন্নি সাহা। বর্তমানে গুলশান নিকেতনে 5 কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন মুন্নি সাহা। তাছাড়া মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে 10 কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি।
সাংবাদিক পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরার সেক্টর 17-এর 4 নম্বর রোডের প্লট নাম্বার 17। এছাড়া বেনামে গুলশান বনানীতে সম্পদ আছে তার। চট্টগ্রামে চেরাগীর মোড়ে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে 2টি ফ্ল্যাট মুন্নি সাহা আদায় করে নেন। এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখে মুখে। তাছাড়া চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের দুর্নীতির সহযোগিতা করে মুন্নি সাহা বাগিয়ে নিয়েছিলেন 5টি ফ্ল্যাট। সে সময় চট্টগ্রামের অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। নিরাপদ সড়ক আন্দোলনের সময় কাগজপত্রবিহীন একটি বাইকে চড়ে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বাইক থেকে নেমে পালাতে হয়। ছোটবেলার কথা কি শুনবে? মাফ করেন, পরে আবার সময় দেবো, পরে আবার এখন আমরা তুলে দিয়ে আসি। আর ওঠানো তাও চল। সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। 16 ডিসেম্বরের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। 1 জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হলো 4 আগস্ট ডোনাল্ড লু কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এর প্রেক্ষিতে সালমান এফ রহমান 5 আগস্ট দিবাগত রাত 2 ঘটিকা থেকে সকাল 7টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয় ছিলেন। 2 বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয় ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। 3 সেনাবাহিনীর ভেতরে বর্তমানে আওয়ামী পুনর্বাসনে কাজ করছে 2টি গ্রুপ, একটি মেজর জেনারেলদের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের। মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে আমিন সাইদ, কবির নজমুল, সারোয়ার মাহবুব, জাহাঙ্গীর এবং 27তম বিএমএ লংকোর্সের 6তম মেজর জেনারেল সারোয়ার ফারিদ DGNSI ব্যতীত। 4 মেজর জেনারেল ফেরদৌস ও তার প্রভাব। মেজর জেনারেলদের গ্রুপের নেতৃত্ব দিচ্ছে BA 4410 মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। এই অফিসার শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে এবং হাসিনাকে ফুফু বলে ডাকে।